গোলাভরা আর পুকুর ভরা মাছ এই ছিল এক সময়কার আবহমান বাংলার চিরচেনা চিত্র, কিন্তু জনসংখ্যার ঊর্ধ্বগতি আর কৃষি জমি কমতে থাকায় চাল উৎপাদনে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 2 বছর আগেও চাল আমদানি করতে হয়েছিল, তবে গত অর্থ বছর থেকে পাল্টে গেছে সেই চিত্র। চালের ক্ষেত্রে ঘাটতির দেশ থেকে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। সম্ভাবনা তৈরি হয়েছে চাল রপ্তানি। আজ রাত 9টায় বাংলাদেশে থাকছে চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়া দেশ বিদেশের খবরাখবর জানাবো আমি মাহমুদা মল্লিকা, আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান, আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রহমান পেয়ার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনের প্রধান খবর। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাষ্ট্র এবং আসামি পক্ষকে সতর্ক হওয়ার নির্দেশ। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে দেখা হবে না কারো পদমর্যাদা, কাউকে দেয়া হবে না ছাড়, দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি। এবং বিপিএলে ক্রিকেটারদের পাওনা পরিশোধে জটিলতার জন্য গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের উদাসীনতাকে দায়ী করলেন বিসিবির বিদায়ী সভাপতি আ.হ.ম মোস্তফা কামাল। এছাড়া আমাদের আজকের আয়োজনে আরো যা থাকছে। অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করতে দুদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির দরকার নেই, দাবি ভারতীয় স্বরাষ্ট্র সচিবের। এবং 27 অক্টোবর ঈদুল আজহা চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত, লঞ্চের কেবিনের একটি টিকিট যেন সোনার হরিণ। 24 অক্টোবর থেকে চালু হচ্ছে ঈদের বিশেষ 14টি ট্রেন। অন্যান্য দিনের মতো আজকের আয়োজনে আপনার নির্বাচিত বিষয় নিয়ে আপনার মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAAT রাত, এরপর নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া আপনার ইমেল এবং ফেসবুকেও আমাদের মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল করুন raat9টা@independent24.tv এবং ফেসবুকে আমাদের লিখুন facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা 9টায় তুলে ধরব। চলে যাচ্ছি পুরো খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাষ্ট্র এবং আসামি পক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার এই নির্দেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল 2 এর তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমকে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার আইনজীবী জেরা করার সময় কাদের মোল্লা অসুস্থ হয়ে পড়লে আদালত তাকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। এছাড়াও আগামী 21 অক্টোবর জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শাহিন রেজা নূরকে আসামি পক্ষের জেরার দিন ধার্য করা হয়েছে। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় দিলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে এই মামলার বিচারক মুজিবুর রহমানকে কাফনের কাপড় সহ চিঠি দেওয়া হয়েছে। সকাল 9:30টায় 10 ট্রাক অস্ত্র মামলার বিচারক মুজিবুর রহমানের আদালতে ডাকযোগে একটি খাম আসে। খামটির মধ্যে একটি কাফনের কাপড় এবং একটি চিঠি ছিল। কাফনের কাপড়ের উপর রক্ত দিয়ে একটি ছবি আঁকা ছিল। খামটির প্রেরকের ঠিকানায় লেখা ছিল নেত্রকোনার জনগণের পক্ষ থেকে মোহাম্মদ শহীদ মিয়া। বাংলাদেশের কারাগারে বন্দী উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের জন্য কোনো বন্দী বিনিময় চুক্তির প্রয়োজন নেই বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্র সচিব R.K. সিং। ঢাকায় দুদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মতামত জানিয়েছেন। দুদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয়ের মধ্যে উঠে আসে সীমান্ত হত্যার বিষয়টি। তবে এটিকে হত্যা বলতে নারাজ R.K. সিং। সীমান্তে হত্যা বন্ধে এরই মধ্যে বিএসএফকে মারণাস্ত্র ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র সচিব। And there are other instruments which are already in place. There is a convention, SAARC convention against. আমাদের হাতে অন্য ব্যবস্থাও আছে। আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে SAARC কনভেনশন আছে, যার অধীনে বন্দী বিনিময় করা যায়।
যেসব দেশের মধ্যে আনুষ্ঠানিক বন্দি বিনিময় চুক্তি নেই তাদের জন্য জাতিসংঘেরও একটি কনভেনশন আছে। ফলে মূল কথা হলো বন্দি বিনিময় চুক্তি না থাকা এক্ষেত্রে কোনো বাধা নয়। Do not have a separate extradition treaty. So the fact that the extradition treaty has not been signed is not. দেশের কোথাও মঙ্গলবার জিলহজের চাঁদ দেখা না যাওয়ায় আগামী 27 অক্টোবর ঈদুল আজহা উদযাপন করা হবে। সন্ধ্যায় এই কথা জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মসচিব কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে কোনো স্থান থেকে জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুখপাত্র বিল্লাল বিন কাশেম। বরিশাল ঢাকা নৌ রুটে নতুন লঞ্চ নামানো হলেও টিকিট নিয়ে যাত্রীদের হয়রানি শেষ হয়নি। কেবিনের একটি টিকিটের জন্য যাত্রীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। বরিশাল থেকে মুরাদ আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। বরিশাল এবং ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন 6টি করে 12টি বিলাসবহুল লঞ্চ চলাচল করার কথা। এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতিও নেওয়া আছে, কিন্তু যাত্রীদের অভিযোগ রোটেশন করে প্রতিদিন মাত্র 3টি করে 6টি লঞ্চ চলাচল করছে। এতে দেখা দিয়েছে টিকিট সংকট। খুব ভিড়াভিড়ি পাওয়া যাচ্ছে না, এই তো সমস্যা, দিতে পারতেছে না, সময় মতো টাইম নিচ্ছে। কোনো অফিসেই টিকিট নাই, তারপর লঞ্চে আসছি, লঞ্চেও কোনো কেবিন পাওয়া যাইতেছে না। বাধ্য হয়ে কালো বাজারিদের কাছ থেকে বাড়তি দামে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। বুকিং কাউন্টার থেকে নেওয়ার চেষ্টা করছি, পারি নাই, বলছে যে অমুক তারিখ ইত্যাদি, কিন্তু পরে একদিন আগে আসিয়া এইখান থেকে এক লোকের কাছ দিয়ে আমি পাইছিলাম উচ্চ মূল্যে টিকিট। মালিকরা বলছেন নির্দিষ্ট কয়েকটি লঞ্চে যাত্রীর চাপ বেশি থাকে, এজন্য গত সপ্তাহে এই রুটে আরও একটি লঞ্চ চালু করা হয়েছে, কিন্তু রোটেশনে না চালালে একসঙ্গে সবগুলো লঞ্চে যাত্রী মেলে না। 6 লঞ্চের যেই পরিমাণ ডেকের প্যাসেঞ্জার হওয়া দরকার ওই পরিমাণ প্যাসেঞ্জার নাই। পরে আইডব্লিউটি থেকে একটা সার্ভে টিমও তারা করছিল, তখন দেখছে যে অনেক লঞ্চে তেলের পয়সাও আসে। বিআইডব্লিউটিএ বলছে লঞ্চ চলাচলে কোনো নির্দেশ মানছে না মালিকরা। যাত্রীদের সুবিধার জন্য রোটেশন পদ্ধতি ভাঙতে রাজি নন তারা। 23/6/2012 তারিখে বরিশাল বন্দর ভবনে আর ওই একই কমিটি একটা সভা করে, ওই সভায় মালিক পক্ষের লোক বয়কট করার কারণে রোটেশন প্রথা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচলে যে স্বাভাবিক নিয়ম রয়েছে সেটুকু মানা হলেই যাত্রী বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন বলে মন্তব্য করেন কর্তৃপক্ষ। রাবেয়া বাসরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে আগামী 20 অক্টোবর থেকে। ঈদের পরে 6 নভেম্বর পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয় ভোলা, বরগুনা, হুলারহাট সহ বেশি দূরত্বের রুটে চলাচলকারী নৌযান 20 তারিখ এবং বরিশাল, পটুয়াখালী সহ কম দূরত্বের নৌযানগুলো 23 তারিখ থেকে চলাচল করবে। এছাড়া বিআইডব্লিউটিসি নৌযান 23 তারিখ থেকে চলাচল করবে। চাঁদপুর থেকেও ঈদের বিশেষ লঞ্চ চলবে বলে সভায় জানানো হয়েছে। এবার ঈদে 50 কিলোমিটারেরও বেশি দূরত্বের যাত্রীদের জন্য মোট ভাড়ার 10% ছাড় দেওয়া হবে বলে লঞ্চ মালিকদের প্রতিনিধিরা জানিয়েছেন। 24 অক্টোবর থেকে ঈদের বিশেষ 14টি ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেন ঈদের দিন বাদে পরবর্তী 7 দিন পর্যন্ত চলবে। সকালে রেলপথ মন্ত্রী মুজিবুল হক কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে এসে এই ঘোষণা দেন। প্রতি বছরের মতো এই বছরও মোট টিকিটের 25% স্ট্যান্ডিং টিকিট হিসেবে রাখা হয়েছে। সংস্কার কাজের জন্য 7 ঘন্টা বন্ধ থাকার পর মাওয়া কাওড়াকান্দি রুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বেলা 3:30টার দিকে ফেরি চলাচল শুরু হয়। মাওয়া প্রান্তের 3 নম্বর ঘাটে সংস্কার কাজ শুরু হয়। সকাল থেকে সাময়িকভাবে বন্ধ ছিল ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারে যানবাহনের লাইন তৈরি হয়েছে। চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। এদিকে 1 এবং 2 নম্বর ঘাট পরিত্যক্ত ঘোষণা করে নতুন ঘাট নির্মাণে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। প্রয়োজনে নিজ স্বার্থ ত্যাগ করেও বিশ্ব শান্তির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সমাবর্তনে তিনি এই আহ্বান জানান। বিশ্বের 150 কোটি মুসলমানকে বাদ দিয়ে বিশ্বের স্থায়ী এবং টেকসই শান্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গাজীপুরে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির 26তম সমাবর্তনে নিচ্ছিদ্র নিরাপত্তায় যোগ দেন প্রধানমন্ত্রী। ওআইসিভুক্ত দেশগুলোর স্নাতকদের মধ্যে সনদ বিতরণ করে তাদের অভিনন্দন জানান তিনি। স্নাতকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সমস্যার মুখোমুখি হলে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ থেকে অর্জিত কারিগরি জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে তোমাদের নিজ নিজ দেশে
আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে হবে। তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং সাফল্যের উপরই নির্ভর করছে আইআইটির সাফল্য। মনে রাখবে, প্রকৃত অর্জন শুধুমাত্র নিজ নিজ সাফল্যের উপরই নির্ভর করে না, বরং এটা নির্ভর করে বৃহত্তর মানবিক উন্নয়নে তোমরা কতটুকু আত্মনিয়োগ করতে পারছো তার উপর। শান্তির জন্য অন্যের প্রয়োজনে নিজের স্বার্থ ত্যাগ করে সুন্দর বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে 10 বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেয় বাংলাদেশের সরকার প্রধান ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান। ওআইসিভুক্ত 57টি দেশের মধ্যে গভীর ভ্রাতৃত্ব বন্ধনের ফলে গোটা বিশ্বের, বিশেষ করে উন্নত বিশ্ব আজ বুঝতে পেরেছে মুসলিম বিশ্বের সাথে ন্যায় বিচারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। পৃথিবী নামক আমাদের এই প্রিয় গ্রহে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে 150 কোটি মুসলমানদের জীবন প্রণালী এবং তাদের সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ব্যাচেলর, মাস্টার্স ও ডিপ্লোমা প্রাপ্তদের নিয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, এশীয় দেশগুলোর অভিন্ন কল্যাণের লক্ষ্যে সম্মিলিতভাবে এই অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানো দরকার। এশীয় সহযোগিতার সংলাপ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইতিবাচক সমঝোতার ক্ষেত্র তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে এসিডের প্রথম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এই কথা বলেন রাষ্ট্রপতি। তিনি আরো বলেন, কৃষি এবং অবকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, শিল্পায়ন এবং দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদান রাখবে এসিডি। অভিন্ন এশীয় পরিচয়কে সুসংহত করার পথ সুগম করবে এই সম্মেলন। আন্দোলন স্থগিত করার 1 মাস পার হলেও গুচ্ছ দাবি পূরণ না হয় ক্ষুব্ধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষকরা। 1 ডিসেম্বরের আগে উপাচার্যের পদত্যাগ সহ সব দাবি পূরণ হবে বলে আশা করছেন তারা। তবে এই ব্যাপারে উপাচার্য বা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। 1 মাস ধরে বুয়েট শান্ত, শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস, নিয়মিত ক্লাস চলছে আড্ডাও। তবে এত কিছুর মধ্যেও আছে হতাশার হাতছানি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান দাবি ছিল উপাচার্য এস.এম. নজরুল ইসলামের পদত্যাগ। দাবি পূরণ না হওয়ার আক্ষেপ নিয়ে তারা এখন অপেক্ষায় আছেন সরকারের সিদ্ধান্তের। শিক্ষামন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা জানি যে হবেই, সেটা হয়তো সেটা সময় নিচ্ছে কিন্তু সেটা হবে। খোলার পরে 5 ক্লাস হয়েছে, সো আলটিমেটলি আমাদের কোনো ক্ষতি হয়নি, বাট আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি আর কি। উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ, মামলা তুলে নেওয়া এবং প্রশাসনিক সংস্কারের দাবিতে 3 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করেন বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে উপ উপাচার্যকে প্রত্যাহার ও মামলা তুলে নেওয়ার পর ধাপে ধাপে বাকি দাবি পূরণের আশ্বাস পেয়ে 15 সেপ্টেম্বর তারা ক্লাসে ফিরে যান। তবে 1 মাস পার হলেও তাদের মূল দাবি এখনো পূরণ হয়নি। ভাইস চ্যান্সেলর ওনাকে একটা সময় পরে সরিয়ে দেওয়া হবে, সে বিষয়েও কোনো দৃশ্যমান কিছু আমরা দেখতে পারিনি। তো এই প্রেক্ষিতে আমরা গতকালকে সাধারণ সভায় আমাদের প্রাপ্তিগুলো নিয়ে আলোচনা করেছি এবং সবাই ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষকরা বলছেন তারা আর আন্দোলনে যেতে চান না, তাই 1 ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি দেখতে চান। আমার মনে হয় না যে আমাদের আবার আন্দোলনে ফিরতে হবে। 1 তারিখে পরীক্ষাটা, এর মধ্যেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সমস্যার সমাধান হবে। নতুন রেজিস্ট্রারের নিয়োগ নিয়ে উপাচার্য এখনো সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন শিক্ষকরা। তবে এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে আর কোনো কথা বলবেন না বলে জানান বুয়েটের উপাচার্য। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে চলে যাচ্ছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। খাদ্য উৎপাদনে বিশেষ করে চালের ক্ষেত্রে ঘাটতির দেশ থেকে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এতে সম্ভাবনা তৈরি হয়েছে চাল রপ্তানির। বিশেষজ্ঞরা বলছেন এতে বাজারে চালের দাম বাড়বে, বেশি দাম পাবেন। ঘাটতির দেশ থেকে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এতে সম্ভাবনা তৈরি হয়েছে চাল রপ্তানির। বিশেষজ্ঞরা বলছেন এতে বাজারে চালের দাম বাড়বে, বেশি দাম পাবেন কৃষকরা। চাহিদার চেয়ে বেশি চাল উৎপাদন করছে বাংলাদেশ, কিন্তু ভোজ্য তেল, গম ও ডালের ক্ষেত্রে এ চিত্রটি পুরোপুরি বিপরীত। এখনও বাংলাদেশকে প্রয়োজনের 90% ভোজ্য তেলই আমদানি করতে হয়। এছাড়া গম 75% এবং ডাল আমদানি করতে হয় প্রয়োজনের 45%। খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানালেন, গত অর্থবছরে বাংলাদেশকে চাল আমদানি করতে হয়নি।
উল্টো বাড়তি উৎপাদনের কারণে চাল রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। তবে চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলে আপৎকালীন সময়ে তা বিপদ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা রয়েছে তার। রপ্তানি করতে হলে যে একটা অর্থনৈতিক বিশ্লেষণ করতে হয়, সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারি। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আলাপ আলোচনার পর্যায়ে রয়ে গেছে। 16 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে, তার মধ্যে 12.5 লাখ মেট্রিক টন হচ্ছে চাল, 3 লাখ মেট্রিক টন হচ্ছে গম এবং বাকি 50,000 হচ্ছে ধান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক কাজী শাহাবুদ্দিন মনে করেন, পরপর 3 বার বাম্পার ফলন হওয়ায় চালের মজুদ এখন বেশ ভালো। দেশে চালের বাৎসরিক চাহিদা 2,60,00,000 মেট্রিক টন, যেখানে উৎপাদন হচ্ছে প্রায় 3 কোটি মেট্রিক টন। তবে চাল রপ্তানির সিদ্ধান্তে যেতে হলে সরকারকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন তিনি। সারপ্লাস হলে যে এক্সপোর্ট করা যাবে এমন কোনো গ্যারান্টি নেই। এর জন্য গ্রেডিং ফ্যাসিলিটি, ইন্টারন্যাশনাল গ্রেডিং ফ্যাসিলিটি দরকার এবং এক্সপোর্ট কন্ট্রাক্টও দরকার। যদি এক্সপোর্ট করা হয় তাহলে কি হবে, বাজারের দামটা বাড়বে এবং তখন কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। বাংলাদেশ ইতোমধ্যে সীমিত পর্যায়ে সুগন্ধি চাল রপ্তানি শুরু করেছে বলেও জানান কাজী শাহাবুদ্দিন। আহমেদ রিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা যেমনটি আজকে প্রতিবেদনে দেখছিলাম যে চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং আমাদের আজকের আলোচনার নির্ধারিত বিষয় কিন্তু এটি। আপনারাও মতামত পাঠিয়েছেন এর মধ্যে। মীর হাসান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গত অর্থ বছর থেকে কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে এবং 2 বছর আগেও কিন্তু আমাদের চাল আমদানি করতে হয়নি। তো এই বিষয়টি আসলে কতটুকু সুখকর মনে হচ্ছে? অবশ্যই সুখকর, দর্শকদের মতামতেও তাই দেখছিলাম। আসলে হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন যে সাধারণ অর্থনীতি বিভাগ আছে তারা একটা জরিপ করেছিল। তারা বলছে যে বাংলাদেশের একজন পূর্ণবয়স্ক মানুষ তারা হচ্ছে বছরে 166 কেজি চাল খেয়ে থাকে। আর বাংলাদেশ যে পরিমাণ ধান উৎপাদন করে সেখান থেকে চালের উৎপাদনটা দেখা যাচ্ছে 24.78 মিলিয়ন টন, অর্থাৎ আমাদের যে চাহিদা আছে তার থেকে 12,000 টনের একটা ফারাক ছিল, সেটাই অনেকটা ঘুচিয়ে গেছে। যার কারণে খাদ্যমন্ত্রী কথাটা বলেছেন, যেটাকে নাহিদ রহমান বলছেন ভালো খবর, এবং তিনি আশা করছেন যে ভবিষ্যতে কৃষিজাত পণ্য রপ্তানি করা হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে, এই আশাবাদ জানিয়েছেন। তবে ইমন সাহের একটু খোঁচা দিয়ে বলেছেন যে দাম তো কমছে না। তিনি আশা করছিলেন যে 10 টাকা কেজিতে চাল পাওয়া যাবে, কিন্তু সেটাও তো পাওয়া গেল না। একইভাবে আরিফ বিন নজরুল এবং কামরুল হক শুভ বলছেন যে তাহলে চালের দাম কেন এত। এবং ইঞ্জিনিয়ার এক্লাস তিনি লিখেছেন, আমাদের প্রতিদিনই তিনি আমাদের মতামত পাঠান। দেশের অনেক খারাপ খবরের মধ্যে নিঃসন্দেহে এটি ভালো খবর বলে তিনি মনে করছেন এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আরও এগিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আমরা আরও মতামতে ফিরে যাব, তবে দর্শক সেটি পরের অংশে। তার আগে আমার সহকর্মী ওবায়দা রহমানের কাছ থেকে জেনে নেব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে দেশের ইলেকট্রনিক মিডিয়া যে ভূমিকা পালন করছে তা ইতিবাচক হিসেবেই দেখছে সরকার। দুপুরে সচিবালয়ে দেশের বেসরকারি টিভি চ্যানেলের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইলেকট্রনিক মিডিয়ায় কিছু প্রশাসনিক সমস্যা আলোচনায় উঠে এসেছে, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় গুলশান শুটিং ক্লাবের কাছে তিতাস গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে গুলশান, ক্যান্টনমেন্ট ও মিরপুর এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে পাইপলাইনে ছিদ্র মেরামতের কাজ শুরু হয়েছে। লালমনিরহাটে তিস্তার সড়ক সেতুর টোল আদায়ের কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। পুরান ঢাকার নিমতলী মার্কেট থেকে চাঁদখারপুল এলাকায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো আমার সহকর্মী মীর হাসানের কাছ থেকে। মীর হাসান, আজকে তো গোলাম রহমান বলেছেন যে পদ্মা সেতু প্রকল্পে কারো বিরুদ্ধে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তো সেক্ষেত্রে পদমর্যাদা যাই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কথা তো ঠিকই, আপনার দুর্নীতির প্রমাণ পেলে সেখানে পদমর্যাদা দেখার প্রয়োজনটা কি? যে দুর্নীতি করেছে তাকে তো অবশ্যই শাস্তির প্রসঙ্গটা আসতেই হবে, পেতে হবে। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে খুব শীঘ্রই আশা করছেন যে পদ্মা সেতু প্রকল্পে কাজ শুরু হবে, কারণ দুদকের যে আইন আছে সেটাতে বেশ সন্তুষ্ট প্রতিনিধি দল। এই খবরে বিস্তারিত জানাবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নারায়ণগঞ্জের শিল্প কারখানায় গ্যাস থাকে দিনে 4 থেকে 5 ঘন্টা। দ্রুত সমস্যার সমাধান না হলে রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা।
অবৈধ অভিবাসনের কারণে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক পাঠানো বন্ধ হয়ে গেছে, দাবি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ফিরে এলাম রাত ৯টায়। বাংলাদেশে চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের আয়োজনে। শুরুতেই পদ্মা সেতু প্রকল্প প্রসঙ্গ। পদ্মা সেতু প্রকল্পে কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তার পদমর্যাদা যাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বিকেলে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ পায়নি দুদক। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের তদন্ত পর্যবেক্ষণ করতে 14 অক্টোবর বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল ঢাকায় আসে। পরপর 2 দিন দুদকের সঙ্গে 3 সদস্যের প্যানেলের বৈঠক হয়। দুদক চেয়ারম্যান জানান, প্যানেল তাদের কাছ থেকে যেসব তথ্য চেয়েছিল তারা তা দিলেও দুর্নীতির বিষয়ে তারা কমিশনকে কোনো তথ্য দেয়নি। কানাডা সরকারের কাছে যে চিঠি পাঠিয়েছে তার কোনো জবাবও পায়নি কমিশন। তবে এ বিষয়ে কেউ দোষী প্রমাণিত হলে সে যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। আমরা অপেক্ষা করছি প্রমাণের অপেক্ষা করলে আমরা কাউকে ছাড় দিব না। তিনি যেই হন না কেন, তার পদমর্যাদা, তার ব্যক্তি পরিচয়, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন। কমিশন চেয়ারম্যান বলেন, প্যানেলের কাছে দুদকের স্বচ্ছতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তিনি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে কারো সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের যে অনুসন্ধান এ পর্যন্ত সম্পন্ন হয়েছে তাতে দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন এমন কনক্লুশনে আসতে পারেনি। দুদকের চেয়ারম্যানের মতে, বিশ্বব্যাংকের প্যানেল দুদকের তদন্ত সম্পর্কে কি প্রতিবেদন দিচ্ছে তার উপরই নির্ভর করছে পদ্মা সেতুতে অর্থায়নের ভবিষ্যৎ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোয় 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা গ্যাস সরবরাহ থাকছে, তাও আবার চাপ কম। এতে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না করা হলে রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফতুল্লার পঞ্চবটি বেসিক শিল্পনগরীর রপ্তানিমুখী নিটওয়্যার কারখানা MS ডাইং গত 1 মাস ধরে গ্যাসের চাপ না থাকায় কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা 18 টন থেকে নেমে এসেছে 5 টনে। কারখানার মূল কাজ ডাইং বা রং করা, কিন্তু গ্যাসের অভাবে তা করতে না পারায় জমে গেছে কাজ। অলস বসে থাকতে হচ্ছে শ্রমিকদের। একই অবস্থা নারায়ণগঞ্জের গ্যাস নির্ভর অনেক কারখানার। 3 থেকে 4 ঘন্টা শুধু আমরা গ্যাস পাই, অতটুকুতে যতটুকু হয়। প্রচুর গেড়ে জমে গেছে আমাদের এখানে, মানে পার্টির অনেক জমে গেছে, আমাদের নিজস্ব কাজের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হয়, লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় ব্যাংক ঋণ পরিশোধ এবং ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঈদ কিভাবে করবো, বোনাস দিব, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। 1.5 থেকে 200 টন মাল আমাদের কাছে জমা পড়ে রয়েছে, আমরা কাজ করতে পারি না। বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, ফার্নেস অয়েলের দাম বেড়ে যাওয়ায় ডাইং ও স্পিনিং মিলগুলো গ্যাস চালিত করা হয়, কিন্তু তিতাসের লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানাগুলো এখন বন্ধ হওয়ার পথে। প্রত্যেকটা ডাইং ইউনিট গ্যাস দ্বারা পরিচালিত। তাছাড়া আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে স্পিনিং মিলগুলিও ওই গ্যাস জেনারেটর দ্বারা পরিচালিত। তো ফলে গ্যাসের বিকল্প এখন এই মুহূর্তে আমাদের কাছে আর কিছু নাই। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সার ও বিদ্যুৎ কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। আগামী 1 বছরের মধ্যে জেলার সিদ্ধিরগঞ্জ এবং গোদানাইল থেকে পঞ্চবটি পর্যন্ত পাইপলাইনের ব্যাস বাড়ানো হলে সমস্যা কেটে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবৈধ অভিবাসনের কারণে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক পাঠানো বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোশাররফ হোসেন। সকালে মন্ত্রণালয়ে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন তাদের কেউ কেউ অবৈধ বসবাসের ক্ষেত্রে সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী। এ ব্যাপারে আইন অনুযায়ী সরকারের কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি। কল্যাণ ভবনে প্রবাসীদের অবৈধ উপায়ে যাওয়ার যে এনকারেজমেন্টটা করতেছেনই, কিন্তু যারা অনেকদিন থেকে ওইখানে অবস্থান করতেছেন তাদের কেউ কেউ এই দালালি ব্যবসায় জড়িত। তারাই
একটা সাংঘাতিক রকমের অনিশ্চয়তার মধ্যে ফেলতেছেন, এমন একটা করোনার অবস্থার মধ্যে সরকারের বিব্রতকর অবস্থায় ফেলতেছে যে আমরা এটা হ্যান্ডেল করতে পারতেছি না। চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এটি ছিল আজকের নির্বাচিত বিষয়। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী মাহমুদা মৌমিতার সাথে। মৌমিতা, আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ মতামতের একটাই প্রসঙ্গে মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী মাহমুদা মৌমিতার সাথে। মৌমিতা, আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ মতামতের একটাই প্রসঙ্গ বেশ জোরে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে সবাই বলছে চাল যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে উৎপাদনের ক্ষেত্রে, তবে দামের ক্ষেত্রে প্রভাবটা পড়ছে না কেন? এটি আসলে অনেকেই লিখেছেন, এবং আপনি দেখেন যে 2,60,00,000 মেট্রিক টন কিন্তু বাৎসরিক চাহিদা অনুযায়ী চাহিদা, এবং উৎপাদিত হচ্ছে প্রায় 3 কোটি মেট্রিক টন, তারপরও কিন্তু দাম কমছে না। এই হতাশাও কিন্তু জানিয়েছেন সজল, এবং তিনি পাশাপাশি এটাও লক্ষ্য করবেন যে কৃষকরা সুবিধা পাচ্ছে না, এটা নিয়েও কিন্তু দর্শকরা যথেষ্ট উদ্বেগ জানিয়েছেন। হ্যাঁ, সজলের পাশাপাশি আরো অনেকেই লিখেছেন, তার মধ্যে ডালিম লিখেছেন যে ব্যবস্থাপনায় নজরদারির অভাবে আসলে সঠিক দামে চাল কেনা যাচ্ছে না এবং কৃষক প্রকৃত দাম পাচ্ছে না। একই সাথে ফাহাদ হোসেন তিনি বলছেন যে আনন্দিত হয়ে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। তিনি মনে করছেন যে দাম কখনোই কমলেই তিনি খুশি হবেন, এবং চালের মতো অন্যান্য ফসলের যদি আসলে উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা হয় তাহলে তিনি খুশি হবেন। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সংসদকে এটা জানিয়েছেন যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে চালের ক্ষেত্রে, কিন্তু তারা কিন্তু এখনো বলছেন যে গম কিন্তু এখনো সরকারকে আমদানি করতে হবে। যাই হোক, নাহিদ রহমানের মন্তব্যটা জানিয়ে আমরা চলে যাব। আমাদের রহমান পেয়ার ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েও ফেলেছেন। নাহিদ রহমান যেটি বলেছেন, তিনি বলছেন যে তার মনে হচ্ছে যে বাজারে এর কোনো প্রভাব নেই, একমাত্র তিনি মনে করেন যে মুনাফালোভী এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী তারা এটার লাভ গুটিয়ে নিচ্ছে। তিনি বলছেন যে সরকারের উচিত বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে এর সুফলতা এবং সাফল্য সরকার এবং জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া। যাই হোক, আমাদের মধ্যে আগে জানিয়েছি রহমান পেয়ার যোগ দিয়ে ফেলেছেন। রহমানের কাছে যাব খেলার খবর জানতে। রহমান, আসলে বিপিএল এর যে প্রসঙ্গটা খুব জোরে সোরে এসেছে যে খেলোয়াড়দের পাওনা দেনা পাওনার, এক্ষেত্রেও কি দোষটাকে একে অপরের ঘাড়ে চাপানো রাজনীতি চলছে, নাকি মূল বিষয়টা কি এটা উদ্ঘাটন করা গেল? যে কথা বলছিলেন যে আজ কিন্তু প্রথমবারের মতো বিসিবি সভাপতি আহমদ মোস্তফা কামাল তিনি কিন্তু আজকে প্রথমবারের মতো মুখ খুলেছেন এবং পুরোপুরি দোষটা দায়িত্বটা তিনি দিয়ে দিয়েছেন যে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের ওপর, যে তার উদাসীনতার জন্যই কিন্তু এই ব্যাপারটা ঘটছে, যা মোটেও বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা মোটেও কিন্তু সুখকর নয়। তো তিনি আশা করছেন যে বিসিবি খুব দ্রুত, বিপিএল যে কর্তৃপক্ষ আছে তারা খুব দ্রুত এই সমস্যার সমাধান করবে, এবং এর পাশাপাশি খেলাধুলার আরো বেশ কিছু খবর রয়েছে আমাদের কাছে, জানাবো সবকিছুই। তবে তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো, আরো খবর থাকবে। এশিয়া কাপ স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্যের জন্য ভালো পারফর্ম করতে হবে কোবরা সাংবাদদের বললেন কোচ। এবং বিশ্বকাপ ফুটবল বাছাই ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন, সকালে লড়বে চিলি ও আর্জেন্টিনা। বিরতির পর ফিরে এলাম আবার, এবার খেলাধুলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ক্রিকেটারদের পাওনা পরিশোধে জটিলতার জন্য গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের উদাসীনতায় দায়ী বলে অভিযোগ করেছেন বিসিবির বিদায়ী সভাপতি আহমদ মোস্তফা কামাল। শিগগিরই ক্রিকেটারদের পাওনা পরিশোধে গভর্নিং কাউন্সিলকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আইসিসির সহ সভাপতি নির্বাচিত হয়ে দেশে আসার পর ক্রিকেট বোর্ডে প্রথম আসলেন আহমদ মোস্তফা কামাল। আইসিসির দায়িত্ব নিলে ছাড়তে হবে বিসিবি সভাপতির দায়িত্ব, কিন্তু মোস্তফা কামালের ইচ্ছে নতুন সভাপতির হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাড়বেন বিসিবির সভাপতির পদ। তবে এর আগে জমে থাকা কাজ গুছিয়ে ফেলতে এলেন ক্রিকেট বোর্ডে। জানালেন আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলেও ক্রিকেটের স্বার্থে সবসময় থাকবেন বিসিবির পাশে। অবকাঠামো ওইভাবে শুরু না করে অন্তত উইকেটটা শুরু করার কাজ আরম্ভ করবো। তো আমি একজন নতুন সভাপতিকে দায়িত্ব দিয়ে সভাপতিকে নিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি সুরাহা করার জন্য। নতুন সভাপতিকে নিয়ে গিয়ে আমি কক্সবাজার স্টেডিয়ামের কাজটি শুরু করার জন্য ওনার অনুমতি নিব। বিদায়ী বেলায় কিছু অসন্তোষ দেখা গেল বিদায়ী সভাপতির কণ্ঠে। প্রথমবার আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের কঠোর সমালোচনা করলেন কামাল। এখনো পেমেন্ট পাচ্ছে না, এটা পুরোটাই মনে করি যে বিপিএল এর গভর্নেন্স কমিটি যেটা আছে, আমাদের গভর্নিং কমিটি আমরা যেটা করছি, তো গভর্নিং কমিটির
চেয়ারম্যান লিপু সাহেবের দায়িত্ব, এটা পেমেন্ট করবে না কোনো হতেই পারে না। এগুলো উনি দায়িত্ব নিচ্ছে না, আমি বলতে দায়িত্ব নিচ্ছে না। না হইলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এই যে তামিম আজকে দেখলাম যে তামিম পেমেন্ট পায় নাই, তো তামিম পেমেন্ট পাবে কি পাবে না, উনি একজন খেলোয়াড়, তিনি বুঝতে পারবেন যে তামিম যেভাবে দাবি করে হয়তো সেভাবে পাবে না, কিন্তু কিছু হলে তো পাইতে হবে। একদম ভাবে না হবে কেমন করে? তো এই কাজটা তো তিনি করতে পারেন, কিন্তু তিনি করেন না। তিনি করলে এটা পত্রিকা আসতো না, আর যতদিন পত্রিকা আসবে ততদিন আমি তাকে ব্লেম করবো। বিদায়ী সভাপতি মোস্তফা কামাল আবারও ভারত ও পাকিস্তানের সঙ্গে সিরিজের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ক্রিকেটের স্বার্থে বিসিবির সংশোধিত গঠনতন্ত্রে ক্রিকেটারদের রাখার পক্ষের কথা জোরালোভাবে বলেন মোস্তফা কামাল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। নারী টি-20 এশিয়া কাপ শুরু হতে খুব বেশি দেরি নেই। বরাবরের মতো এবারও বাংলাদেশ দলের মূল ভরসা স্পিনাররা। চায়না সাফল্য পেতে ভালো পারফর্ম করতে হবে কুবরা শুকতারাদের, একথা মানছেন কোচ অধিনায়ক দুজনেই। ব্যাটিং কিংবা ফিল্ডিং নিয়ে যতটা অসন্তোষী থাকুক না কেন, টাইগ্রিসদের স্পিন আক্রমণ নিয়ে ভ্রু কোচকানোর অবকাশ নেই। গত কয়েকটি সিরিজে ধারাবাহিকভাবেই ভালো করছেন কুবরা সালমারা। Still the spinners will be handy because China wickets may be almost similar to our wickets, like Asian wickets. So we will have to go with spinners if the wickets conditions are like that. চীনে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ টি-20তেও দলের মূল ভরসা ঘূর্ণি বোলাররাই। অধিনায়ক সালমার লক্ষ্য টুর্নামেন্টের ফাইনাল খেলা, আর এ পথটা পাড়ি দিতে স্পিনারদেরই রাখতে হবে সবচেয়ে বড় ভূমিকা, এটা জানেন টাইগ্রিস নেত্রী। আসলে এখন টিমে স্পিনার মাত্র 4 জন আছে, যেমন আমি, শুকতারা, রোমানা আর হচ্ছে কোবরা। আর আপনারা জানেন কোবরা ইফেক্টিভ বোলার, তারপরে রোমানাও ভালো বল করতেছে। স্পিনার আসলে খুবই ভালো বোলিং করতেছে ইদানিং। আর আপনারা দেখছেন অবশ্য সাউথ আফ্রিকার গেমে যে আমাদের দেশের উইকেটগুলো আসলে স্পিনার। স্পিন আসলে আমি সবসময় বরাবরই বলি স্পিন আমাদের জন্য স্ট্রং, আর আমাদের স্ট্রংই আছে স্পিন এখন আসলে। যেহেতু এশিয়া কাপ আর দেশের জন্য তো ইনশাল্লাহ করবো। আর যেখানে আমার প্রবলেম হচ্ছে বা বোলিং এগুলো যেগুলো আমার মানে প্রবলেম হচ্ছে, যে সেখানে আমি কোচকে বলছি, উনি আমার হেল্প করছে যথেষ্ট। নারী টি-20 এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের সাথে আছে চীন, নেপাল ও শ্রীলঙ্কা। 24 অক্টোবর চীনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘরোয়া ফুটবলের খবর। ফেডারেশন কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কোয়ার্টার ফাইনালে তারা 1-0 গোলে হারিয়েছে সকার ক্লাব ফেনীকে। ম্যাচের প্রথম থেকে বল নিজেদের দখলে রাখেন শেখ রাসেলের জাহিদ এমিলিরা, কিন্তু ফেনী সকার ক্লাবের গোলরক্ষক আল আমিনের বাধা পার হতে পারেনি তারা। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। টানা 111 মিনিট শেখ রাসেল স্ট্রাইকারদের ব্যর্থতার পর আত্মঘাতী গোলে নির্ধারিত হয় খেলার ভাগ্য। নিজেদের জালে বল জানান সকার ক্লাবের ডিফেন্ডার আরাফাত রনি। সরাসরি বিশ্বকাপ খেলবে বলে বাছাই পর্ব খেলতে হচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তাই নিজেদের ঝালাই করে নিতে প্রীতি ফুটবল ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। 4-0 গোলকে জাপানকে হারিয়েছে তারা। নেইমার করেছেন জোড়া গোল, একটি করে গোল করেছেন কাকা ও পলিনিও। বিশ্বকাপ ফুটবলের ইউরোপ অঞ্চলের বাছাই রাতে মাদ্রিদে মুখোমুখি হচ্ছে। শুক্রবার ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলের চমৎকার জয় পাওয়া জাপান 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পেল না। প্রথমার্ধেই পলিনিও আর নেইমারের গোলে পিছিয়ে পড়ে ব্লু সামুরাইরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভুল করল জাপান, তবে ভুল করলেন না নেইমার। দলকে এনে দিলেন 3 গোলের লিড। ব্রাজিলের জার্সি গায়ে 25 ম্যাচে এটি তার 16 নম্বর গোল। 3 গোল হজম করে কিছুটা তেতে উঠল ব্লু সামুরাইরা, কিন্তু আক্রমণের ধারটা মোটেও কমল না সেলেসাওদের। মানো ম্যানেজার্সের সারপ্রাইজ কল আপের প্রতিদানটা ভালোই দিচ্ছেন কাকা। ইরাকের বিপক্ষে ম্যাচে দুটি ছড়িয়েছিলেন, ছড়ালেন এই ম্যাচেও। 4 গোলের লিড নিল সেলেসাওরা। ইরাক ও জাপান ম্যাচ মিলিয়ে 10 গোল। মানো ম্যানেজার্সের ব্রাজিলের সামনে আগামী বেশ কিছুদিন মাঠের দেখায় স্বস্তিতে থাকবে না বিশ্বের কোনো ফুটবল শক্তি। আর এই 2 ম্যাচে কাকার পারফরম্যান্স দ্য স্পেশাল ওয়ানকে নতুন করে ভাবতে বাধ্য করবে রিয়াল মাদ্রিদের মাঝমাঠ ফরমেশন নিয়ে। রহমান পেয়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ফুটবলের ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে রাতে মাদ্রিদে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। সাবেক ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন 2 দলে রয়েছে ইনজুরি সমস্যা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচ।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি নিয়ে চিন্তিত বিশ্ব চ্যাম্পিয়ন ও ডাবল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। জেরার্ড পিকে, কার্লোস পোল খেলছেন না, এটা পুরোপুরি নিশ্চিত। সার্জিও রামোসের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা, আর তাই পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে কোচ দেল বস্কে। স্পেনের জন্য সুখবর হলো স্টার্টিং লাইন আপে ঢুকতে পুরোপুরি প্রস্তুত আন্দ্রেস ইনিয়েস্তা। বেলারুশের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি, আর ফলস 9 রোলে দেখা যাবে সেস্ক ফাব্রেগাসকে। অন্যদিকে স্বস্তিতে নেই ফ্রান্সও। জাপানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে গ্রোইন ইনজুরিতে পড়েছেন ক্লেমে শ্যাতো। আবু দিয়াবি আর রিও মাবুবাও ভুগছেন ইনজুরিতে, তবে চোট কাটিয়ে উঠেছেন ইউহান কাবায় ও প্যাট্রিস এভরা। ইউরো 2012 এর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছেই 2-0 গোলে হেরেছিল ফ্রান্স। প্রতিপক্ষ স্পেন বলেই লেস ব্লুদের মাঠে নামতে হবে আন্ডারডগ হয়ে, কারণ দুই দলের শেষ 5 বারের দেখায় 4 বারই জিতেছে স্পেন। কারণ আছে আরো, শেষ 6টি ম্যাচের মাত্র 2টিতে জিতেছে ফ্রান্স। কারণ আছে আরো, শেষ 6টি ম্যাচের মাত্র 2টিতে জিতেছে ফ্রান্স। দিদিয়ে দেশ চ্যাম্পিয়ন দলের চিন্তাটা আরো বাড়িয়েছে ফ্রান্সের জার্সি গায়ে কারিম বেনজেমার ব্যর্থতা। ফ্রান্সের হয়ে শেষ 8 ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি। গ্রুপ আই এ নিজেদের প্রথম 2টি ম্যাচে 2টিতে জিতেছে স্পেন ও ফ্রান্স। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নরাই। রহমান পেয়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে কাল সকালে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও চিলি। পরিসংখ্যানে মেসির আর্জেন্টিনা এগিয়ে থাকলেও একেবারে খাটো করে দেখার উপায় নাই চিলিকেও। লাতিন আমেরিকায় কোনো প্রতিপক্ষই সহজ নয়, এই শিক্ষাটা খুব ভালোভাবেই জানা আছে আর্জেন্টিনার। তাই বাছাই পর্বে চিলিকেও খাটো করে দেখছে না আলবিসেলেস্তারা। খুব স্বাভাবিকভাবেই গুরু দায়িত্বটা পড়েছে কাপ্তান লিওনেল মেসির ঘাড়েই। জাতীয় দলের জার্সি গায়ে রেকর্ড খুব একটা ভালো না হলেও ইদানিংকালে গোলের দেখা পাচ্ছেন এই গ্রহসেরা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে গোল সংখ্যা শতক ছাড়ালেও আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত 30টি গোল করেছেন এই ছোট্ট জাদুকর। তবে মেসির পাশাপাশি আরেক তারকার কথা না বললেই নয়, গঞ্জেলো হিগুয়েইন। চিলির বিপক্ষে ম্যাচটায় নজর থাকবে তার দিকেও। আর 3-3-2-2 ফরম্যাটেই হয়তো খেলবে সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে চিলির মূল ভরসা থাকবে সানচেজের ওপর, যিনি কিনা ক্লাব ফুটবলে মেসিরই সতীর্থ। জাতীয় দলের জার্সি গায়ে করেছেন 14 গোল। তাতে কি মেসির প্রতিপক্ষে খেলার যোগ্যতা বা ক্ষমতা তো তার আছেই। আর্জেন্টিনার বিপক্ষে রেকর্ড খুব একটা সুখকর না হলেও অঘটন ঘটন পটিয়সী চিলির ভরসা 2008-এর সেই ম্যাচ, যেটা রীতিমতো অসহায় করে হারিয়েছিল আর্জেন্টিনাকে। চিলির ফেভারিট ফরম্যাট হলো 3-4-1-2। এবার হয়তো সেটার ব্যতিক্রম হবে না। হেড টু হেড পরিসংখ্যান হলো এই দুই দল মুখোমুখি হয়েছে 83 বার। এর মধ্যে আর্জেন্টিনার জয় 55 বার, 6 বার জয়ের দেখা পেয়েছে চিলি। আর শেষবার দেখা হয়েছিল গত বছর। হিগুয়েইনের হ্যাটট্রিকে 4-1 গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। আরো কিছু খবর জানতে চলে যাব মৌমিতার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমার হাতে সংস্কৃতির খবর রয়েছে, সেটি জানিয়ে দেব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে থাকছে। কুষ্টিয়ায় শুরু হয়েছে 5 দিনের লালন উৎসব। আর শ্রীনগরের খোঁজে দেশি বিদেশি ভক্ত অনুরাগী। আপনাদের আবারও আমন্ত্রণ নটার বাংলাদেশে। আমরা ফিরছি আজকের মতামতে শেষবারের মতো। পরে আমরা সংস্কৃতির খবরে যাচ্ছি, চলে যাচ্ছি মীর হাসানের কাছে। মীর হাসান, এর মধ্যে আপনার কাছে কি মতামত এসেছে? আমি একটা মতামতের দিকে একটু গুরুত্ব দিতে চাই, বা দর্শকরা শুনলে সেটাও তারা গুরুত্ব দেবেন। সেটা হচ্ছে সিম, তিনি যে খুদে বার্তাটি পাঠিয়েছেন। তিনি বলছেন যে দেশে কৃষকদের তিনি নিরাপদ দেখতে চান, যেন কৃষিক্ষেত্রে তাদের ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারে। পাশাপাশি বলছেন যে কোনো ধরনের সিস্টেম লসের কথা বলছেন, সেটা থেকে কৃষি খাতকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকেও তিনি নজর রাখতে বলছেন। আমার কাছে ইঞ্জিনিয়ার এখলাসউদ্দিন তিনি একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন যে 2 বছরে যে খাদ্য উদ্ধৃত সেটি রেখে চাল রপ্তানি করা যেতে পারে এবং রপ্তানি মূল্যের একটি নির্দিষ্ট অংশ কৃষি ভর্তুকি হিসেবে খরচ করে কৃষকদের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। তা আজকে যে সেরা মতামতটি সেটি জানিয়ে দিই। আজকে সেরা মতামতটি জানিয়েছেন সুমনা চৌধুরী। তিনি বলছেন যাদের কৃতিত্বে সফলতা সেই কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তা না হলে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। সুমনার মতামতের সাথে আমরা একমত। অবশ্যই কৃষকদের জাগিয়ে রাখতে হবে,
এভাবে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ থাকি। এবং এখন পর্যন্ত যারা আমাদের মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছে সংস্কৃতির খবরে। মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১২২তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে ৫ দিনের লালন স্মরণ উৎসব। ১৮৯০ সালের ১৬ই অক্টোবর নিজের এই আখড়াতেই দেহত্যাগ করেন বাউল সম্রাট লালন শাহ। প্রতি বছর এই দিনটিকে ঘিরে কুষ্টিয়ার অদূরে ছেউরিয়ায় অনুষ্ঠিত হয় লালন উৎসব। প্রতিবারের মতো এবারও ৫ দিনের স্মরণ উৎসব উপলক্ষে দেশি বিদেশি দর্শনার্থী, লালন অনুরাগী এবং সাধুগুরুরা জড়ো হয়েছেন লালনের আখড়া বাড়িতে। বিরামহীন চলছে লালন গীতি। শাহীজির ভক্ত অনুরাগীরা এবং শাহীজি ঘরানার বাউল মতের যারা প্রত্যেকেই শাহীজির এই ধামে এই তীর্থস্থানে আগমন করেন। আখড়াবাড়ি চত্বর, মিলনায়তনের ফাঁকা নিচতলা এবং কালী নদী তীরের মাঠে আস্তানা গেড়েছেন ভক্ত অনুসারীরা। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সারবানা আপন খবর নে না, আপন খবর নে না। বাউলদের খাবার, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও লালন একাডেমি। এবছর উন্মোচন করা হবে লালন শাহের নতুন একটি ভাস্কর্য। গতবার 13টা দেশ থেকে বিদেশিরা। এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করব লন্ডনের প্রযুক্তি প্রদর্শনের কিছু ছবি দেখে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার আগে বিদায় নিচ্ছি আমি মাহমুদা মৌমিতা। আর দেশ বিদেশের নানান খবর সহ আপনারা বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।